এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যাই এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বের বিষয় সুস্থায়ী লাভজনক চাষের জন্য সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সারের প্রয়োগ বিধি। অনুষ্ঠানটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পরে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা,
প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বের বিষয় সুস্থায়ী লাভজনক চাষের জন্য সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সারের প্রয়োগ বিধি। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সুভাষ আদক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের কৃষি অধ্যাপক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। নমস্কার। নমস্কার। আমাদের এই ম্যাটিক্স কৃষি পাঠশালাতে আমরা এক একটি বিষয় নিয়ে এক একটি পর্বে আলোচনা করে থাকি। তো আমাদের আজকের যে বিষয়, সেই বিষয়ে কিন্তু দুটি বিষয়কে আমরা মিশ্রণ করেই করেছি। একটি হলো জৈব সার এবং আরেকটি হলো রাসায়নিক সার। তো মূলত এই জৈব এবং রাসায়নিক সারের সুষম মাত্রা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো
তো প্রথমেই এই সার দুটি সম্বন্ধে একটু জেনে নেব আপনার থেকে। জানতে চাইবো এই জৈব সার বলতে আমরা ঠিক কি বুঝি? জৈব সার বলতে জীবজাত উদ্ভিদের খাদ্যমৌল সমৃদ্ধ একটি বিশেষ উপাদান। সেই জৈবগুলি মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ কিংবা কোনো জীবন্ত জীবাণুর সাহায্যে জৈব উপাদান যা উদ্ভিদের পুষ্টিতে সাহায্য করে থাকে, সেগুলোকে আমরা জৈব সার হিসেবে চিহ্নিত করি। মানে রাসায়নিক সারের সঙ্গে এদের ঠিক পার্থক্য কোথায়? রাসায়নিক সার হচ্ছে এটি একটি অজৈব পদ্ধতিতে কৃত্রিমভাবে কলকারখানায় প্রস্তুত করা হয় এই রাসায়নিক সারগুলো। আচ্ছা, রাসায়নিক সারগুলোর মধ্যে খাদ্যমৌল বেশি পরিমাণে থাকে, কেবলমাত্র 2-3টি প্রধান মৌলগুলি উপস্থিত থাকে এবং বেশি পরিমাণে থাকে। জৈব উপাদানগুলোর মধ্যে কিন্তু অনেক খাদ্য উপাদান অল্প মাত্রায় থাকে, এদের আয়তনিক পরিমাণটা বেশি কিন্তু খাদ্যমৌলের ঘনত্বটা তুলনামূলক কম। জৈব উপাদানগুলো মাটির নানা ভৌত উপাদানগুলোকে উন্নতি সাধন ঘটে এবং মাটির মধ্যে থাকা উপকারী জীবাণুগুলোর কর্মক্ষমতা, তাদের বৃদ্ধি এবং বাসস্থান, মাটির জলধারণ ক্ষমতা ইত্যাদি ধর্মগুলোকে প্রভাবিত করে। রাসায়নিক সার কেবলমাত্র খাদ্যমৌলের যোগান দেয়, এছাড়া অন্য কোনো এদের ভূমিকা নেই। জৈব সারের কথা বলি। এই জৈব সার সাধারণত মানে কোন কোনগুলো আমরা ব্যবহার করে থাকি? জৈব সারের 2টি উৎস রয়েছে, একটি হলো উদ্ভিদজাত আর একটি প্রাণীজ। উদ্ভিদ থেকে আমরা বিভিন্ন রকম জৈব উপাদান পাই, যেমন উদ্ভিদের পাতা, দেহাবশেষ, সবুজ অবস্থায় যেগুলো ব্যবহার করি সেগুলো সবুজ সার হিসেবে ব্যবহার করি। এছাড়া তৈলজাত উদ্ভিদের তেল নিষ্কাশন করার ফলে যে খোলটা পাওয়া যায়, যেমন সর্ষের খোল, নিম খোল, বাদাম খোল, সূর্যমুখীর খোল, এইগুলো কিন্তু জৈব সার থেকে পাওয়া যায়। আচ্ছা, এছাড়া আরও কতগুলো জৈব উপাদান রয়েছে সেগুলো থেকে আমরা পাই। প্রাণীজ জৈব উপাদান যেগুলো, সে প্রাণীজ জৈব উপাদান হচ্ছে বিভিন্ন প্রাণীর মলমূত্র রয়েছে, যেমন গবাদি পশুর শিং চূর্ণ, হাড় গুঁড়ো এবং বিভিন্ন পক্ষীর তাদের যে মল, সেগুলোও আমরা জৈব সার হিসেবে ব্যবহার করি। এছাড়া কিছু উদ্ভিদ যেমন সবুজ শ্যাওলা, নীলাভ সবুজ শ্যাওলা, অ্যাজোলা এবং বায়ো ফার্টিলাইজার অর্থাৎ জীবাণু সার, এইগুলো সব কিছুই হচ্ছে জৈব সার। আচ্ছা, তো আমাদের কৃষিকাজের জন্য, আমাদের উদ্ভিদের জন্য যে সমস্ত খাদ্যের প্রয়োজন হয় তার জন্য তো রাসায়নিক সার দিলেও হতে পারে, তারপরেও কেন জৈব সার এবং রাসায়নিক সার এই দুটোই প্রয়োগ করতে হয়? রাসায়নিক সার এবং জৈব সার দুটির কিন্তু প্রয়োজন হচ্ছে কৃষিতে উৎপাদনের জন্য। জৈব সার মাটির ভৌত ধর্মকে উন্নত সাধন করে, রাসায়নিক সার মাটির রাসায়নিক ধর্মের পরিমাণটাকে বৃদ্ধি করে, খাদ্য ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। জৈব পদার্থ মাটির যে বিভিন্ন ভৌত ধর্মগুলো, যেমন মাটির গঠন, গ্রথন, জল ধারণ ক্ষমতা, বায়ু চলাচল, এগুলো কিন্তু গাছের মূলের বৃদ্ধির সঙ্গে এবং খাদ্য গ্রহণের যে প্রক্রিয়া তার সঙ্গে এগুলো যুক্ত। আর রাসায়নিক সার উদ্ভিদের যে 18টি পুষ্টি মৌল রয়েছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন বাদ দিয়ে বাকি পুষ্টিমৌলগুলোর কিন্তু সংস্থান হয় এই মাটি থেকে। মাটিতে সেগুলো ঘাটতি দেখা দিলে রাসায়নিক সার সেই ঘাটতিটা পূরণ করে থাকে। অর্থাৎ মাটির মূলত যে দুটি ধর্ম রয়েছে, একটি রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম। ভৌত ধর্মের উন্নতি সাধনের জন্য জৈব পদার্থের প্রয়োজন এবং রাসায়নিক ধর্মের পরিমাণ বৃদ্ধি করার জন্য, বিশেষ করে খাদ্য ধারণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য রাসায়নিক সারের প্রয়োজন। এই দুটো জৈব এবং অজৈব উপাদানই মাটির স্বাস্থ্যকে ভালো রাখে এবং উদ্ভিদের ফলন বৃদ্ধি পায়। তাহলে আমাদের মাটির স্বাস্থ্য এবং উদ্ভিদের ফলন বৃদ্ধির জন্য জৈব সার এবং রাসায়নিক সার এই উভয় সারেরই প্রয়োগ করতে হবে আর কি। সেই ক্ষেত্রে একটু জানতে চাইবো যে জৈব সার এবং এই রাসায়নিক সার যে আমরা প্রয়োগ করব সেটা কি একই সঙ্গে করব? জৈব সার এবং রাসায়নিক সারের প্রকৃতি আলাদা। আচ্ছা, জৈব সার যেগুলো সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় বাজারে পাওয়া যায়, যেগুলো কম্পোস্ট সার বলি, সেগুলো সম্পূর্ণভাবে বিয়োজিত উদ্ভিদের গ্রহণযোগ্য খাদ্য উপাদানগুলি কম্পোস্ট সারে থাকে। রাসায়নিক সার কিন্তু দ্রুত খাদ্য উপাদান লব্ধ এবং এটি একটি রাসায়নিক প্রস্তুত করা। রাসায়নিক সারের সঙ্গে কখনো জৈব সার মেশানো উচিত নয়, কারণ জৈব সারের মধ্যে অনেক উপকারী অণুজীব থাকে যা মাটির স্বাস্থ্যকে ভালো রাখে। যদি রাসায়নিক সার সেই সংস্পর্শে চলে আসে তাহলে ওই জৈব সারের মধ্যে থাকা এই উপকারী অণুজীবগুলো মারা যাবে। তাই জমি প্রস্তুতকালে কিংবা এককভাবে জৈব সার প্রয়োগ করতে হবে,
যাতে মাটির মধ্যে জীবাণুগুলোর সংখ্যা বৃদ্ধি পায়। রাসায়নিক সারকে আলাদাভাবে ব্যবহার করতে হবে। তাহলে কৃষিক্ষেত্রে জৈব সার এবং রাসায়নিক সার একসঙ্গে প্রয়োগ করা যাবে না, আলাদা আলাদা সময়ে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা পরিমাণে সেটাকে প্রয়োগ করতে হবে। এখান থেকে জানতে চাইব যে জৈব সার আমরা কখন প্রয়োগ করব, কখন প্রয়োগ করা উচিত এবং তার পরিমাণটা ঠিক কতটা হওয়া উচিত? জৈব সারের পরিমাণ কিন্তু বিভিন্নভাবে হয়ে থাকে। এটা ফসলের চাহিদা অনুযায়ী এবং মাটির মধ্যে উপস্থিত জৈব পদার্থের পরিমাণ অনুযায়ী। মাটিতে জৈব পদার্থের পরিমাণ যদি 0.5 থেকে 0.75% পর্যন্ত জৈব পদার্থ মাটিতে থাকে, তাহলে সেই মাটির জৈব পদার্থের পরিমাণটাকে আমরা মাঝারি পরিমাণ ধরি। আচ্ছা, 0.5-এর নিচে থাকলে আমরা বলি এটি কম পরিমাণে জৈব পদার্থ রয়েছে। 0.75-এর বেশি থাকলে বলি মাটিতে জৈব পদার্থের পরিমাণ তুলনামূলক বেশি রয়েছে। এর উপর নির্ভর করে জৈব পদার্থের পরিমাণটা আমরা বাইরে থেকে নির্ধারণ করি। মূলত 1 হেক্টর জমিতে 8 থেকে 10 টন জৈব পদার্থের পরিমাণ নির্ধারণ করা হয়, এইটি প্রয়োগ করার সুপারিশ করা হয়। তবে এর বেশি প্রয়োগ করলে তাতে মাটির স্বাস্থ্য ভালো হয়, কোনো রকম এর কুপ্রভাব নেই। কিন্তু প্রতিবারেই যখন আমরা ফসল চাষ করতে যাচ্ছি জৈব পদার্থের পরিমাণ কিন্তু প্রয়োগ করতে হবে, এবং সেটির এককালীন যদি আমরা 8 টন বা 10 টন না দিতে পারি প্রতি হেক্টরে, ধাপে ধাপে বিভিন্ন ফসল চাষ করার সময় যখন আমরা জমি প্রস্তুত করছি সেই সময় এই পরিমাণ জৈব সারটিকে আমরা প্রয়োগ করতে পারি বিভিন্ন ভাগে ভাগ করে। 3টি ফসল যদি আমরা কোনো জমিতে 1 বছরে নেওয়ার পরিকল্পনা থাকে, তাহলে এই সারটিকে প্রত্যেক ফসলের সময় জমি প্রস্তুতকালে 3টি ভাগে আমরা ব্যবহার করব। তার ফলে মাটিতে জৈব পরিমাণটা বেড়ে যাবে এবং সেটি চাষের পক্ষে খুবই উপযুক্ত হবে। কিন্তু আপনি তো বলছেন যে জৈব সার আমরা শুধুমাত্র মাটি তৈরির সময়ই ব্যবহার করব, মানে যখন গাছ হবে ফসল আসবে তখন করব না। যেগুলো বহুবর্ষজীবী, যেমন ফুল চাষে বা অনেক রকম কিছু কিছু ফল চাষে রয়েছে, যেগুলো ফসল তো দাঁড়িয়ে রয়েছে, সেক্ষেত্রে আমরা জৈব পদার্থ ব্যবহার করব, তখন কিন্তু রাসায়নিক সারের সঙ্গে নয়। আচ্ছা, জৈব সার দেওয়ার 15 থেকে 20 দিন বাদে আমরা কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করব, কারণ জৈব পদার্থের মধ্যে যে উপকারী জীবাণুগুলো থাকে সেগুলো সারের সংস্পর্শে সরাসরি এলে কিন্তু তাদের নষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা কিছুদিন সেই জীবাণুগুলো মাটির সঙ্গে যখন মিশে যাবে, তারা তাদের মতো করে যখন অবস্থান করবে, রাসায়নিক সার কিন্তু প্রয়োগ করা তখন উচিত, তার আগে নয়। জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে আপনারা শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। আর ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের বিষয় সুস্থায়ী লাভজনক চাষের জন্য সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সারের প্রয়োগবিধি। আপনার থেকে আমরা যেটা শুনলাম যে রাসায়নিক সার এবং জৈব সার আমরা একসঙ্গে প্রয়োগ করব না। তো আপনি একটু আগেই বললেন যে জৈব সার আমরা কখন প্রয়োগ করব এবং কতটা পরিমাণে প্রয়োগ করব। এবারে যদি একটু বলেন যে রাসায়নিক সার আমরা কখন প্রয়োগ করব এবং ঠিক কতটা প্রয়োগ করব। রাসায়নিক সারের মধ্যে বিভিন্ন খাদ্যমূল্যগুলো অধিক পরিমাণে থাকে। এটি একটি তৎক্ষণিক খাদ্য যোগানকারী একটি উপাদান। যে কোনো উদ্ভিদের 2টি প্রকট দশা রয়েছে, একটি হচ্ছে বৃদ্ধি দশা আর একটি হচ্ছে জনন দশা। নাইট্রোজেন এবং ফসফরাস ঘটিত সার মূলের বৃদ্ধিতে ফসফরাস এবং দেহের বৃদ্ধিতে নাইট্রোজেন ঘটিত সারের ব্যবহার করা হয়। যখন জনন দশাতে উপনীত হবে তখন কিন্তু পটাশিয়াম ঘটিত সারের প্রয়োগ রয়েছে। তাই কখনো আমরা নাইট্রোজেন ঘটিত এবং ফসফরাস এবং পটাশিয়াম ঘটিত সার 3টি সারকে একত্রে কখনোই দেব না। আচ্ছা, ফসফরাস এবং নাইট্রোজেন ঘটিত সার বৃদ্ধির সঙ্গে যুক্ত। তাই প্রাথমিক দশাটা ফুল আসার আগে যে দশে, সেটি দশটাকে হচ্ছে বৃদ্ধি দশা বলা হয়। এই সময় নাইট্রোজেন এবং ফসফরাস ঘটিত সার দেওয়া উচিত। চাপান সার হিসেবে আমরা নাইট্রোজেন ফসফরাস সারকে দেব, এবং মূল সার হিসেবে আমরা কখনো পটাশিয়াম সার দিয়ে রাখি, ফসফেট সার দিয়ে রাখি, নাইট্রোজেন সামান্য পরিমাণ দেওয়া উচিত। অর্থাৎ কোনো ফসলে যে পরিমাণ রাসায়নিক সারের সুপারিশ করা থাকে তার 1/2 ভাগ অর্থাৎ অর্ধেক অংশ ফসফরাস এবং পটাশিয়াম এবং নাইট্রোজেন জমি প্রস্তুতকালে মূল জমিতে প্রয়োগ করতে হবে। বাকি ফসফরাস এবং বাকি নাইট্রোজেন আমরা 2টি মাত্রায় অর্থাৎ চাপান সার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। পটাশিয়ামটি আমরা যখন উদ্ভিদের জনন দশাতে উপনীত হচ্ছে, অর্থাৎ ফুল আসতে শুরু করেছে, গাছের বৃদ্ধি অনুযায়ী সেই জনন দশার প্রাক্কালে এই পটাশিয়ামযুক্ত রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধির সঙ্গে পটাশিয়ামের সরাসরি কোনো সম্পর্ক নেই, এটি কিন্তু জনন দশাতে ত্বরান্বিত করে এবং ফুল ফল ধারণে সাহায্য করে। তাই প্রাথমিক স্টেজে বৃদ্ধি দশাতে পটাশিয়াম ঘটিত সার ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ এইভাবে আমরা এই নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ঘটিত সারগুলোকে কিন্তু দশা অনুযায়ী
আমরা ব্যবহার করব। এছাড়া অন্যান্য যে খাদ্যমৌলগুলো আমরা গৌণ খাদ্য হিসেবে দেখি, যেমন জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, বোরন, সালফার, এগুলো কিন্তু যে কোনো দশায় উদ্ভিদের সেই ধরনের অভাবজনিত লক্ষণ দেখা দিলে তখন আমরা এগুলো স্প্রে আকারে বা কোনো ক্ষেত্রে মাটিতে ছড়িয়েও দেওয়া যেতে পারে। তাহলে সুস্থায়ী লাভজনক চাষের জন্য আমাদের জৈব এবং রাসায়নিক দুটো সারই ব্যবহার করতে হবে, কিন্তু সেটা সুষম মাত্রায়। তো একটু আপনার থেকে জানতে চাইবো যে আমরা যখন রাসায়নিক সারও ব্যবহার করছি, জৈব সারও ব্যবহার করছি, তো এই রাসায়নিক সার কতটা প্রয়োগ করব সেটা কি জৈব পদার্থের উপর নির্ভর করে কিছু? মানে মাটিতে কতটা জৈব পদার্থ আছে? অবশ্যই, কারণ রাসায়নিক সার যেগুলো আমরা প্রয়োগ করি সেই সারের মধ্যে যে খাদ্যমৌলগুলো থাকে সেই মৌল কিন্তু গ্রহণযোগ্য রূপে থাকে না। আচ্ছা, আমরা যদি বলি ইউরিয়ার যদি রাসায়নিক সংকেত আমরা দেখি, সেখানে CONH2 অর্থাৎ এখানে যে নাইট্রোজেন থাকে সেটা NH2 ফর্মে থাকে। গাছ কিন্তু অ্যামোনিয়াম ফর্মে নেয়, NH4+ বা নাইট্রেট ফর্মে নেয়, NO3-। ইউরিয়াটা রাসায়নিকভাবে মাটির মধ্যে থাকা জীবাণু সাহায্যে বিক্রিয়া করে জৈব বিয়োজন ঘটিয়ে ইউরিয়াজ উৎসেচকের সাহায্যে ভেঙে গিয়ে ইউরিয়াটি অ্যামোনিয়াম পরে নাইট্রেট রূপে রূপান্তরিত হয়। এই যে অণুজীবগুলো এই ভূমিকাটা পালন করে থাকছে। তাই রাসায়নিক সার যে সকল আমরা জমিতে প্রয়োগ করছি সেইগুলো বিভিন্ন অণুজীব দ্বারা রূপান্তরিত হয়। আর এই অণুজীবগুলোই বাসস্থান, এদের খাদ্য এবং বংশবিস্তারের মাধ্যম হলো মাটিতে জৈব পদার্থ। অর্থাৎ জৈব পদার্থ যত বেশি থাকবে মাটিতে কিন্তু অণুজীবের সংখ্যা তত বেশি থাকবে এবং সেই তত বেশি রাসায়নিক সার কিন্তু উদ্ভিদের গ্রহণযোগ্য রূপে পরিণত হতে সাহায্য করবে। অর্থাৎ রাসায়নিক সারের সঙ্গে মাটির মধ্যে থাকা জৈব উপাদানগুলোর মধ্যে থাকা যে সকল জীবাণুর একটি গুরুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে। সেই জন্য জৈব পদার্থ পরিমাণের সঙ্গে রাসায়নিক সারের কিন্তু একটি সম্পর্ক রয়েছে। তাই রাসায়নিক পদার্থ সার যেগুলো আমরা জমিতে প্রয়োগ করব সেই প্রয়োগের মাত্রা কিন্তু উদ্ভিদের যে জৈব উপাদানগুলো মাটিতে থাকছে তার উপর ভিত্তি করে। যত বেশি জৈব পদার্থ বেশি থাকবে রাসায়নিক সার তত বেশি কম পরিমাণে জমিতে প্রয়োগ করতে হবে, কম পরিমাণে করতে হবে, কম পরিমাণ প্রয়োগ করতে হবে। তার ফলে কী হবে, রাসায়নিক সারের জন্য যে খরচ এবং মাটির যে স্বাস্থ্য ক্ষতি হয়ে যাওয়ার যে প্রবণতা সেটা অনেকাংশেই হ্রাস পাবে। এর জন্য জৈব পদার্থের উপর রাসায়নিক সারের কিন্তু পরিমাণ নির্ভর করছে। তাহলে এই জৈব পদার্থ মাটিতে যখন আছে সেই জৈব পদার্থ রাসায়নিক সার আমরা যে প্রয়োগ করলাম সেটার কার্যকারিতা হতে সাহায্য করছে আর কি। মানে ফসলের রাসায়নিক সারের থেকে খাদ্য নিতে সাহায্য করছে এই জৈব সার, মানে যেখানে যে অণুজীবগুলো আছে সেভাবে ভেঙে করছে। তো এখান থেকে একটু আপনার থেকে জানতে চাইবো যে ভালো ফসল পেতে গেলে এই যে জৈব সার এবং রাসায়নিক সার এর সুষম অনুপাতটা ঠিক কতটা হওয়া উচিত? ভালো ফলন পাওয়ার জন্য জৈব সার এবং রাসায়নিক সারের একটি সুষম মাত্রা জানা উচিত। এবার যে পরিমাণে রাসায়নিক সারের বা খাদ্যমূল্যের সুপারিশ করা হয় মাটির পরীক্ষার ফলাফল অনুযায়ী যে পরিমাণের খাদ্যের প্রয়োজন আছে সেটা জানার পর সেই খাদ্যের উৎসটি দুটি ভাগে ভাগ করে নিতে হবে। একটি হচ্ছে জৈব উৎস আর একটি রাসায়নিক উৎস। এই জৈব উৎস থেকে যে পরিমাণ খাদ্যের প্রয়োজন রয়েছে সেটি নাইট্রোজেন কিংবা ফসফরাস কিংবা পটাশিয়াম, যে পরিমাণ খাদ্যের মৌলের ঘাটতি রয়েছে সেই ঘাটতিটি তার 30% জৈব পদার্থ থেকে নিতে হবে আর 70% রাসায়নিক পদার্থ থেকে নিতে হবে। অর্থাৎ জৈব সার থেকে 30% খাদ্যমূল্যটি আমি পেতে হবে আর 70% কিন্তু রাসায়নিক সার থেকে ওই খাদ্যমূল্যটিকে পেতে হবে। এই 30 এবং 70 এই শতাংশিক ভাগ হারে জৈব এবং অজৈব অর্থাৎ রাসায়নিক সারের কিন্তু অনুপাত সুনিশ্চিত করতে হবে। তার ফলে মাটির স্বাস্থ্য ভালো থাকবে, ফলন কিন্তু ভালো হবে। তাহলে আমরা সুষম অনুপাতে এই জৈব এবং অজৈব সার প্রয়োগ করব। কখন আমরা মাটিতে প্রয়োগ করছি, কখন আমরা গাছে প্রয়োগ করছি, আবার আপনি বলেন অনুখাদ্যগুলোকে স্প্রে আকারে প্রয়োগ করার জন্য। তো এই সার প্রয়োগের পদ্ধতির কোনটি বেশি কার্যকরী যদি একটু বলেন? সার প্রয়োগের বিভিন্ন পদ্ধতি রয়েছে। অ্যাকচুয়ালি কৃষকরা মাটিতে ছিটিয়ে সার প্রয়োগ করেন, কখনো আবার স্প্রে আকারে কিছু সার আছে প্রয়োগ করেন অনুখাদ্যগুলি বিশেষ করে, বা কখনো জলের সেচের সাহায্যে সার প্রয়োগ করা হয়, বা কখনো সারিতে সার প্রয়োগ করা হয়, বা কোনো গাছের সাহায্যে প্লেসমেন্ট ব্যান্ড প্লেসমেন্ট গোলাকার আকারে সার প্রয়োগ করা হয়। এটি ফসল অনুযায়ী সার প্রয়োগের পদ্ধতি রয়েছে। আচ্ছা, বিশেষ করে যেগুলোতে কভার
ফসল যেগুলো বেশি পত্রবহুল ফসল, আচ্ছা, সেক্ষেত্রে আমরা বলি যে ছিটিয়ে বোনা সারের ক্ষেত্রে এটি একটি সহজ পদ্ধতিতে সার বোনা হয় হুম, এবং এটি দ্রুত সময়ে অনেক বেশি জমি সার বপন করা যেতে পারে। কিন্তু এর একটি কুফল রয়েছে, অর্থাৎ সব জায়গায় সমান পরিমাণ সার প্রয়োগ হয় না। হুম, যেগুলো অফসলিত জমি, অর্থাৎ যেখানে গাছ নেই সেই জায়গায় সারটি পড়ে থাকে, হুম, সেটা গ্রহণযোগ্য অবস্থা থাকে না, এটির অসুবিধা রয়েছে। সবচেয়ে সারের সুবিধা হচ্ছে সারিতে সার বোনা। আচ্ছা, যে সকল ফসলের সারিবদ্ধভাবে ফসল রোপণ করা হয়েছে বা বপন করা হয়েছে, সেক্ষেত্রে সারিতে সার প্রয়োগ করলে এর অপচয়টা কম হয়। এটি একটি সহজ পদ্ধতি এবং এটি একটি বেশ ফলপ্রসূ। সারের ব্যবহারিক যে গুণগত মান বা ব্যবহারের যে গ্রহণযোগ্যতা, সেটা অনেকটা বৃদ্ধি পায়, অপচয়টা কম হয়। আধুনিক পদ্ধতিতে তো ড্রোন ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রে কি বলবেন? দ্রোণ একটি স্প্রে ফর্মে রাসায়নিক সারগুলিকে প্রয়োগ করা হয়। বিশেষ করে অনুখাদ্য সার প্রয়োগ করলে ভালো, কিন্তু নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এই সারগুলো যদি অধিক মাত্রায় জমিতে পড়ে বা গাছের পাতার উপর পড়ে, সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এগুলো মূলত মাটিতে প্রয়োগ করাই ভালো। অনুখাদ্য বা গৌণ খাদ্য কিছু স্প্রে করে দেওয়ার জন্য ড্রোন ব্যবহার করাই যেতেই পারে। বেশ, তো আপনি তো কিছু বিধিনিষেধের কথাই বললেন আর কি, যে করা যেতে পারে বলছেন। তো এই যে জৈব এবং রাসায়নিক সারের যে প্রয়োগ, সেখানে কি কোনো বিধিনিষেধ আছে? জৈব রাসায়নিক সারের প্রয়োগের বিধিনিষেধ এটাই যে আমরা যে কোনো সার প্রয়োগ করি না কেন, হুম, জৈব সার কিংবা রাসায়নিক সার প্রয়োগ করার আগে জমিতে উপযুক্ত পরিমাণে জো থাকতে হবে। জো অর্থে নির্দিষ্ট পরিমাণে আর্দ্রতা থাকতে হবে। কৃষক বন্ধুরা অনেক সময় কী করে থাকে, জমিতে সার দেওয়ার পর জলসেচ দেয়। হুম, এটা কিন্তু সারের ভীষণ পরিমাণে অপচয় ঘটে। আচ্ছা, জমিতে সার দেওয়ার প্রয়োজন হলে জমিতে আগে আর্দ্র করে নিতে হবে। যখন জমিটি আর্দ্রতা জো কন্ডিশনে আসে, অর্থাৎ উপযুক্ত আর্দ্রতা থাকে, অর্থাৎ সেটা বোঝার উপরে হচ্ছে আমরা যখন কোদাল দিয়ে মাটিতে কোপাবো, হুম, তখন কোদালের গায়ে মাটিটা আটকে থাকবে না। আর আচ্ছা, সেক্ষেত্রে আমরা বলি যে 20 থেকে 24% আর্দ্রতা থাকে মাটিতে। আচ্ছা, সেই আর্দ্রতা অবস্থায় আমরা সার বপন বা ছিটি হোক, সারিতেও হোক বা বৃত্তাকারেও আমরা সারটা প্রয়োগ করব। হুম, কখনোই সার প্রয়োগ করার পর, সে জৈব হোক অজৈব হোক, সার প্রয়োগ করার পর জলসেচ, বিশেষ করে প্লাবিত জলসেচ দেওয়া যাবে না। আচ্ছা, সার প্রয়োগ করার পর ছিটিয়ে বা হালকা জল উপরে ছড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু বন্যা আকারে, যেখানে আমরা বলি একটা জমিতে সার প্রয়োগ করার পর পুরো আলের একটি অংশ থেকে পুরো জল আমরা জমিতে প্রবেশ করাচ্ছি, পুরো সারটি জলে গুলে গিয়ে হুম, জল যেদিকে গড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে সারটি দ্রবিত অবস্থায় চলে যাচ্ছে, সেটি কিন্তু গাছের মূলের কাছে থাকছে না এবং জল অন্যত্র চলে যাওয়ার ফলে ওই স্থান থেকে সারগুলো দ্রবণীয় অবস্থায় অন্যত্র চলে যায়। এই জন্য সার প্রয়োগ করার পর জলসেচ দেবেন না। আচ্ছা, যদি দিতে হয় তাহলে ছিটিয়ে জল দিতে হবে, প্লাবিত জল দেওয়ার আকারে দেওয়া যাবে না। আর যদি জল সেচ আগে থেকেই দেওয়া থাকে, সেই জো অবস্থায় হালকা মাটি কুপিয়ে সেক্ষেত্রে সারটা আমরা প্রয়োগ করে দিতে পারি। এটি একটি গুরুত্বপূর্ণ সার প্রয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ। আরেকটি হলো জৈব রাসায়নিক সারকে একসঙ্গে প্রয়োগ করা যাবে না এবং জৈব রাসায়নিক সারকে একসঙ্গে রাখা যাবে না। আচ্ছা, আর গাছের যে বৃদ্ধি দশা অনুসারে সার প্রয়োগ করতে হবে এবং সার প্রয়োগের হচ্ছে বিভিন্ন মাটির রাসায়নিক ধর্ম, বিশেষ করে পিএইচের উপর নির্ভর করে সার নির্বাচন করতে হবে। যেটা বলেছিলাম যে ক্ষারকীয় মাটিতে, নোনা মাটিতে মিশ্র সার এবং ডিএপি সার ব্যবহার করা উচিত নয়, কারণ এটি অ্যামোনিয়া গ্যাস হয়ে বায়ুমণ্ডলে মিশে যাবে, মাটিতে এই নাইট্রোজেন সার থাকবে না। অর্থাৎ এই কতগুলো বিধিনিষেধ কিন্তু অবশ্যই মেনে চললে তা রাসায়নিক সার এবং জৈব সারের সুষম পরিমাণে প্রয়োগ করে মাটির স্বাস্থ্যকে যেমন ভালো রাখা যায়, পরিবেশকে সুস্থ রাখা যায় এবং ফলন বাড়ানো যায়। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আমাদের আজকের পর্বের বিষয় ছিল সুস্থায়ী লাভজনক চাষের জন্য সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সারের প্রয়োগবিধি। এ বিষয়ে আলোচনা করলেন ডক্টর সুভাষ আদক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের কৃষি অধ্যাপক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা।
ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো।